আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ক্লাস নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই বলেছিলেন যে সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই ক্লাসটা করার জন্য একদিন আমরা আজকে সেন্টেন্স ট্রান্সফরমেশন এবং এর সঙ্গে ক্লাসটা আলোচনা করব। অর্থাৎ সেন্টেন্স আর ক্লজ একই সাথে মিল করে আমরা পড়বো যাতে মনে রাখার সুবিধা হয়। আর আপনারা যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথা আপনারা শুনতে পারছেন কিনা। যারা যুক্ত হয়েছেন কমেন্ট করে একটু জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। তাহলে আমরা একটু দ্রুত কমেন্ট করি যে কে কোথা থেকে শুনছি বা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করি আর কি। যে যেখান থেকে দেখছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং কঠিন টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হলো সেন্টেন্স এবং এর সঙ্গে মিলিয়ে পড়বো ক্লজটা, যাতে দুইটা একসঙ্গে পড়বো এই কারণে যাতে দুইটার ভিতরে কিছু মিল আছে, মিলটা আমরা একসাথে করতে পারলেই আমরা এটা সহজে মনে রাখতে পারবো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আপনারা কে কোথা থেকে বলছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ, আপনারা বলেছিলেন আমাকে সেন্টেন্স নিয়ে আলোচনা করতে, আমি সেই সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি আজকে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। ফাহমি ডাক্তার চট্টগ্রাম থেকে বলছে, শামীম রেজা বলছে জি ভাই ক্লিয়ার, গুড। তাহলে আমরা সাতক্ষীরা থেকে হ্যাঁ, আমার বাড়ি কিন্তু খুলনার ডুমুরিয়াতে। আমার বাড়ি কোথায় জানেন? খুলনার ডুমুরিয়াতে। আপনারা যে ডুমুরিয়ার সাতক্ষীরার যারা বাড়ি, এই যে সাতক্ষীরার যে আপু কে ফারজানা হাসান, ওনার বাড়ি সাতক্ষীরায়, ও কিন্তু খুলনার ডুমুরিয়ার উপর দিয়ে ওকে যেতে হয়। অতএব ও যদি খুলনা দিয়ে যায় তাও ডুমুরিয়া চুকনগর ক্রস করে যেতে হয়, আবার যদি কেশবপুর যায় তাহলেও কিন্তু ওকে ডুমুরিয়া দিয়ে যেতে হয়। তো আমাদের একই এলাকায় বাড়ি। আর পাবনা থেকে আছেন যে ক্লিয়ার? হ্যাঁ, তাহলে যে যেখান থেকে আছেন একটু জানান। আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানান। তাহলে আমরা এখন ক্লাস শুরু করি, আর দেরি না করে আপনারা দ্রুত যুক্ত হয়ে যান। আমরা এখন ক্লাস শুরু করে দিই, কারণ রাত অনেক হয়েছে, শীতের রাত। আমাদের ক্লাস আগামীতে যখন ক্লাস হবে আমরা রাত 8টায় ক্লাস দিব। আগামী দিন সম্ভবত ক্লাস নিতে পারি, যদি নেই রাত 8টায় ক্লাস দিব। কারণ গ্রামে যারা, আমিও তো ঢাকা শহরে থাকি, শীত বুঝতে পারি না, কিন্তু গ্রামে যারা আছে ঢাকার বাইরে, বিশেষ করে উত্তর অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চল, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে শীত। রাত 11টা 10টা 11টা পর্যন্ত জেগে থাকা ওদের পক্ষে কঠিন। এজন্য আমরা এরপরে ক্লাস দেওয়ার চেষ্টা করবো 8টা থেকে দেওয়ার জন্য। আজকে আমরা শুরু করি, আর কথা না বাড়িয়ে। উত্তরা থেকে আছেন, গুড, ভালো। তাহলে আমরা এখন শুরু করব, আমরা ক্লাসটা শুরু করে দেই। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আমরা আলোচনা করব সেন্টেন্স এন্ড ক্লজ, এই দুইটা আমরা মিলাই পড়ব। সেন্টেন্স সম্পর্কে আমি একটু বলি। সেন্টেন্স অর্থ অনুযায়ী সেন্টেন্স কাকে বলে সেটা আমরা আগে জানি। সেটা হলো একাধিক শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায় বা মনের ভাব প্রকাশ করতে পারে, তখন তাকে বলা হয় সেন্টেন্স। অর্থাৎ একাধিক ওয়ার্ড হতে হবে এবং পাশাপাশি বসলে ওটা দ্বারা একটা মনের ভাব প্রকাশ করতে হবে। অর্থাৎ যে কথাটা বলা হচ্ছে সেই কথাটা যদি আপনি স্পষ্ট বুঝতে পারেন, সেটা একটা সেন্টেন্স বা বাক্য হবে। সংজ্ঞাটা আমাদের পরীক্ষা আসবে না, এটা আমরা সকলেই জানি। আর অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স।
এই এই পাঁচ প্রকার সেন্টেন্স আমরা আজকে মূলত আলোচনা করতে চাচ্ছি না। আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা একটু কঠিন এবং যেটা থেকে কোশ্চেন আসে পরীক্ষায় বেশি। ঠিক আছে? আর ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখন অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এগুলো আসলে আপনাদের দরকার আছে কিনা একটু বলেন। এগুলো কি আপনাদের দরকার আছে কিনা? এগুলোকে আপনাদের আলোচনা করার দরকার আছে কিনা? আমার মনে হয় আলোচনা করার দরকার হলে আগামী দিন নিব। আজকে আমরা কঠিন জিনিসটা আলোচনা করব, সেটা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তাহলে আমরা প্রথমে আসি সিম্পল সেন্টেন্সে। আমরা প্রথমে আলোচনা করব গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার। গঠন অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার? তিন প্রকার। দেখেন, একটা হলো সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। দুই নম্বর আসেন কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আর তিন নম্বর হলো কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার? স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই তিন প্রকার। তাহলে এই তিন প্রকার আমাদের ভালো করে শিখতে হবে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষায় আসে। এখন আমরা প্রথম আলোচনা করব সিম্পল সেন্টেন্স। আমরা প্রথম আলোচনা করব কোনটা? সিম্পল সেন্টেন্স। আমরা আলোচনা করব সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হলো একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র সাবজেক্ট ও ফাইনিট ভার্ব, একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব থাকলে সেটি কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সেটি কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে বা বাক্যে একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র কি থাকবে? ফাইনিট ভার্ব থাকবে। তাহলে একটা মাত্র সাবজেক্ট আর একটা মাত্র ফাইনিট ভার্ব থাকলে সেই বাক্যটা হবে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। এখন আমাদের প্রথমে জানতে হবে যে সিম্পল মানে ফাইনিট ভার্ব কোনটা, নন ফাইনিট ভার্ব কোনটা। দেখেন, আমরা ভার্বের মোট ফর্ম কয়টা পাই? ধরেন আমি একটা ভার্ব নিলাম গো, গো মানে কি? যাওয়া, একটা ভার্ব। এই ভার্ব, এটা হলো ভার্বের একটা ধরেন বেস ফর্ম। বেস ফর্ম মানে ভার্বের যে ফর্ম এর সাথে কোনো ধরনের আইএনজি, এস বা ইএস বা ইডি বা টু যোগ করা হয়নি, অর্থাৎ পিওর যে ভার্বটা, যে ভার্বের সাথে কখনো এস বা ইএস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? দেখেন, তাহলে যে ভার্বের সাথে কখনো আইএনজি, ভি3 বা ভি2 এগুলো করা হয়নি, সেটা কি? ভার্বের বেস ফর্ম, মানে মূল, যেটা থেকে অন্যান্য ভার্বগুলোর উৎপত্তি হয়েছে ওই ভার্বটাকে বলে বেস ফর্ম, মানে ক্রিয়ামূল বা ধাতু। বাংলায় যেমন আপনারা পড়েছেন ক্রিয়ামূল বা ধাতু, আর এখানে ভার্বের বেস ফর্ম মানে হলো ক্রিয়ামূল বা বাংলাদেশি ধাতু। এবার আমরা এর সাথে যদি এস বাই এস যোগ করে দিই, এটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাকে আমরা ভি1 বলি। এরপর আসেন ভি2। ভি2 হলো পাস্ট ফর্ম, তার মানে গো, ওয়েন্ট। ওয়েন্টটা হলো ভার্বের পাস্ট ফর্ম, গোর। এবার আসেন ভি3। ভি3টা কি? গন, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3, গো, ওয়েন্ট, গন। এই তিনটা কিন্তু আমরা সবাই জানি যে ভি1, ভি2, ভি3 কোনটা। এইবার দুইটা ফর্ম আছে ভার্বের, একটা হলো ভার্বের আইএনজি ফর্ম, আর একটা হলো ভার্বের আগে ইনফিনিটিভ থাকবে, টু থাকবে, সেটাকে বলা ইনফিনিটিভ। তাহলে এটার আমরা একটা নাম দিলাম ভি4, এটার একটা নাম দিলাম ভি5। তার মানে এই পৃথিবীতে ভার্বের মোট ফর্ম আছে কিন্তু 6টা। ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের ইনফিনিটিভ ফর্ম। এই কয়টা ফর্ম কিন্তু আছে ভার্বের। এখন আমরা আসি এর ভিতরে ফাইনাইট কোনগুলো, নন ফাইনাইট কোনগুলো। দেখেন, এর ভিতরে নন ফাইনাইট হচ্ছে এই তিনটা, অর্থাৎ ভার্বের ভি3 ফর্ম, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম এবং ভার্বের আগে যদি টু থাকে, অর্থাৎ ভার্বের ইনফিনিটিভ ফর্ম। এই তিনটা ফর্ম অলওয়েজ কি? নন ফাইনাইট। এই তিনটা ফর্ম অলওয়েজ কি? নন ফাইনাইট।
আর এই তিনটা ফর্ম হলো ফাইনাইট। এই তিনটা ফর্ম কি? ফাইনাইট। অর্থাৎ ভার্বের V2, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম, এই তিনটা ফর্ম ফাইনাইট ভার্ব। আর V3 ভার্ব আইএনজি আর 2 প্লাস V1 এই তিনটা হলো নন ফাইনাইট ভার্ব। এখন কথা হলো নন ফাইনাইট ভার্বটা কি আর ফাইনাইট ভার্বটা কি, এর সংজ্ঞাটা কি সেটা আমরা জানবো। ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে, যে ভার্ব দ্বারা কি করা যাবে? টেন্স চেনা যাবে, সেটা হলো ফাইনাইট ভার্ব। আরেকভাবে আমরা বলবো যে ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ বা চেহারা পরিবর্তন হবে সেটাকে বলা হবে ফাইনাইট ভার্ব। আবারও বলছি, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ বা চেহারা পরিবর্তন হবে সেটা হলো ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে না এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তন করা যাবে না সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমি যদি বলি I learn English to get a good job. Get a কি বলেন? Good job। তাহলে এখানে ভার্ব আছে কিন্তু দুইটা, একটা হলো লার্ন আর একটা হলো টু গেট। এই পুরো বাক্যটাতে দুইটা ভার্ব আছে, কোনটা কোনটা? লার্ন আর টু গেট। এখন আমি এই বাক্যটা বা সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা আমি কি করে বুঝবো? এই দুইটা ভার্ব দেখে বুঝবো, কিন্তু টু গো দেখে কিন্তু আমরা টেন্স চিনতে পারবো না। আমরা টেন্স চিনবো কি দেখে? লার্ন দেখে। তাহলে এই লার্ন দেখে টেন্স চিনে ফেলছি, তাহলে এই লার্নটা হবে ফাইনাইট ভার্ব আর টু গেট এটা হবে নন ফাইনাইট ভার্ব। এটা হলো টেন্স চেনা। এখন আমি দ্বিতীয় আরেকটা শর্ত বলেছিলাম, সেটা কি? সেটা হলো সাবজেক্টের, ওই সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন পরিবর্তন করা হলে যদি ভার্বের ফর্মটা পরিবর্তন হয়ে যায় সেটা হবে ফাইনাইট ভার্ব, আর পরিবর্তন না হলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। খেয়াল করেন তো একটু, দেখেন আমি এখানে আই জায়গায় আমি হি দিলাম, তাহলে হি দিলে এটা থার্ড, আই পরে হি দিলাম, হিটা হয়ে গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি এখানে দিলাম দে, আমি এখানে কি দিলাম? দে, তাহলে এটা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। আবার আমি দিলাম এখানে ইউ, আমি যদি বলি ইউ তাহলে এটা হলো সেকেন্ড পারসন। তাহলে বলেন আমি হির পরে কি লার্ন বসাতে পারবো? আমি কি হির পরে লার্ন বসাতে পারবো? কখনো বসাতে পারবো না। হির পরে আমাকে বসাতে হবে লার্নস। হির পরে কি বসাতে হবে? লার্নস। কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে। আবার যদি আমি দে লিখি, দের পরে কিন্তু আমি আবার লার্নস বসাতে পারবো না। দের পরে কি হবে? লার্ন হবে। দের পরে কি হবে? লার্ন হবে। তাহলে লার্ন যদি হয় এটা কিন্তু লার্নস বসানো যাবে না, লার্ন হবে। তাহলে এস বাই এস থাকছে না। আবার ইউর পরে কিন্তু আমি লার্ন বসাতে পারবো না, আমি বসাবো কি? লার্ন। দেখেন এই ভার্বটা কিন্তু সাবজেক্ট চেঞ্জ হলে ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি এখানে সি দেই ইউর পরে তাহলে কিন্তু আবার কি হয়ে যাবে? লার্নস হয়ে যাবে। তাহলে এই সাবজেক্টটা কিন্তু অলওয়েজ কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হচ্ছে। কিন্তু এই ইংলিশ আমি লিখলাম, ধরেন ডট ডট দিলাম, এবার আমি টুর পরে কিন্তু আমি কখনো গেটস দিতে পারবো না। এখানে টু গেট থাকবে, এইখানেও টু গেট থাকবে, এইখানেও টু গেট থাকবে, এখানে যা আছে তাই, যা আছে তাই। তাহলে দেখেন এই যে টু গেট ভার্বটা কিন্তু আমি সাবজেক্ট চেঞ্জ করলেও টু গেট থাকছে, সাবজেক্ট দিয়ে করলেও টু গেট থাকবে, সাবজেক্ট ইউ করলেও টু গেট থাকবে। তার মানে ওই ভার্বটার কিন্তু কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। তার মানে এই যে টু গো ভার্বটা, টু গেট, এই ভার্বটার পরিবর্তন নাই, শুধু লার্ন ভার্বটার পরিবর্তন হয়েছে। তাহলে এই ভার্বটা হলো ফাইনাইট আর এই ভার্বটা অলওয়েজ কি? নন ফাইনাইট। একই রকম ভাবে খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন, I have done my homework. I have done my homework. এখন এখানে ভার্ব আছে দুইটা, হ্যাভ আর ডান। দেখেন এখানে আমি টেন্স চিনেছি কোনটা দেখে? এখানে টেন্স চিনেছি হ্যাভ দেখে। ডান দেখে কিন্তু টেন্স চিনি নাই, হ্যাভ দেখে চিনেছি। কারণ হ্যাভ হ্যাজ যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, এরপরে ভার্বের ভিতরি ফর্ম থাকলে ওইটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর অক্সিলারি ভার্ব হিসেবে যদি হ্যাভ থাকে ওইটার পরে ভার্বের ভিতরি ফর্ম বসলে ওইটা হয় পাস্ট
পারফেক্ট। তাহলে হ্যাভ হ্যাজ থাকলে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা হলো হ্যাভ। এখন তাহলে এটা ফাইনাইট, এটা কি নন ফাইনাইট। এখন আমি দ্বিতীয় সূত্র দিয়ে এটারে বিচার করি। সেটা হলো আমি এখানে দিলাম, ধরেন সি, আমি এখানে কিন্তু হ্যাভ দিতে পারবো না, হ্যাজ দেব, কিন্তু ডান কিন্তু ঠিকই তার জায়গায় থেকে যাবে। তাহলে এখানে আমি যখন আইনা দিয়ে সি দেব বা হি দেব, তখন এটা হ্যাভ না হয়ে হ্যাজ হবে। ডান কিন্তু চেঞ্জ হবে না, ডান যা আছে তাই থেকে যাবে। এখানে যদি আমি এবার ইউ দেই, তাহলে কিন্তু ইউর পরে হ্যাজ না হয়ে কি হবে, হ্যাভ হবে। ডান কিন্তু যার জায়গায় ঠিক মতোই থেকে যাবে। তাহলে আমি সাবজেক্টটা চেঞ্জ করলে যে ভার্বটা চেঞ্জ দেখছি সেটা হলো ফাইনাইট ভার্ব, এবং যে ভার্বটা কোনো চেঞ্জ হচ্ছে না আগের মতোই থেকে যাচ্ছে সেটা হলো নন ফাইনাইট ভার্ব, আর যেটা চেঞ্জ হচ্ছে সেটা ফাইনাইট ভার্ব। এখন আমরা এত বিশ্লেষণ করার দরকার নেই, আমরা সংক্ষেপে মনে রাখবো যে একই বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, তার মধ্যে একটা ভার্ব যদি হয় অক্সিলারি, আরেকটা ভার্ব যদি হয় মেইন বা প্রিন্সিপাল ভার্ব, তখন অক্সিলারি ভার্বটা হচ্ছে বাক্যে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করবে। অক্সিলারি ভার্বটা বাক্যে কি হিসেবে কাজ করবে, ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করবে। আর যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা আছে সেই ভার্বটা কিন্তু নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করবে। আবার একই রকম ভাবে আমি যদি বলি আই অ্যাম গোয়িং দেয়ার, আই অ্যাম গোয়িং দেয়ার, খেয়াল করেন এই অ্যাম আর গোয়িং এখানে দুটো ভার্ব আছে, তাহলে অ্যামটা হবে ফাইনাইট ভার্ব আর গোয়িংটা হবে নন ফাইনাইট ভার্ব। কেন? কারণ আমি আই এর জায়গায় যদি সি দেই বা হি দেই, তাহলে কিন্তু অ্যাম এর জায়গায় ইজ হচ্ছে, গোয়িং কিন্তু যা ছিল তাই থেকে যাবে। আবার আমি যদি বলি দে, তাহলে কিন্তু স্টার ইজ থাকছে না, তখন হয়ে যাচ্ছে আর, গোয়িংটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আবার যদি আমি বলি ইউ, ইউর পরে কিন্তু চেঞ্জ হয়ে আর হচ্ছে, কিন্তু গোয়িং কিন্তু চেঞ্জ হচ্ছে না, ইউ আর দে, হ্যাঁ ইউ আর গোয়িং, দে আর গোয়িং, হি ইজ গোয়িং, শি ইজ গোয়িং, আই অ্যাম গোয়িং, এইভাবে হবে। হ্যাঁ, জন ইজ গোয়িং, কিন্তু গোয়িং এর কোনো পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তার মানে গোয়িংটা অলওয়েজ নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখেন এই তিনটা ভার্ব অলওয়েজ কি নন ফাইনাইট ভার্ব, আর এই তিনটা ভার্ব অলওয়েজ ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের একটা সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স বা একটা বাক্য গঠন করতে গেলে, একটা সরল বাক্য গঠন করতে গেলে অবশ্যই সেখানে একটা কি থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে, ফাইনাইট ভার্ব। কথা বোঝা যাচ্ছে কিনা, কথা শোনা যায় কিনা সবাই একটু কমেন্ট করেন। তাহলে যেখানে একটা মাত্র সাবজেক্ট ভার্ব, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটা কি হবে, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। সিম্পল সেন্টেন্স বা কি সরল বাক্য। দেখেন আমি এই যে উদাহরণগুলো এখানে দিয়েছি, প্রত্যেকটা উদাহরণ কিন্তু এক একটা সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। আমি এখানে যে উদাহরণগুলো লিখেছি বোর্ডে, সবগুলো কিন্তু এক একটা কি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। এখন দেখেন আপনারা এরকম একটা সিঙ্গেল বাক্য দেওয়া থাকলে আপনারা বুঝবেন, কিন্তু এখন আমি যেটা লিখছি সেটা কোন ধরনের বাক্য সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি যদি বলি প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, এক নম্বর কোশ্চেন, প্লেইং ক্রিকেট সাকিব, সাকিব বিকাম ফেমাস, সাকিব বিকাম কি ফেমাস, প্লেইং ক্রিকেট সাকিব বিকাম ফেমাস, প্লেইং ক্রিকেটের পরে কিন্তু আমি কমা দিয়েছি। দুই নম্বরে হলো গোয়িং টু, গোয়িং টু ইউনিভার্সিটি, গোয়িং টু ইউনিভার্সিটি, উই সাবমিটেড, we submitted our assignment, our assignment, going to university we submitted our assignment। এই দুইটা সেন্টেন্স কি বলেন, এই দুইটা সেন্টেন্স কি হবে, জি স্যার সাউন্ড ক্লিয়ার, বলেন এই দুইটা সেন্টেন্স কি হবে, সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? অ্যানসার করেন সবাই। এই দুইটা সেন্টেন্স কি হবে, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, কি হবে বলেন? এই দুইটা সেন্টেন্স কি হবে বলেন, সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? বলেন এই দুইটা সেন্টেন্স কি হবে, সিম্পল হবে নাকি কমপ্লেক্স হবে নাকি কম্পাউন্ড হবে?
Playing cricket, Shakib became famous. Going to university, we submitted our assignment. বলেন এই বাক্য দুটো কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? একটু কমেন্ট করে আমাকে জানান। একটু কমেন্ট করেন। একটু কমেন্ট করেন এই দুটো বাক্য কি হবে? একটু কমেন্ট করেন। হ্যাঁ, কমেন্ট অলরেডি চলে এসেছে। প্রথম কমেন্ট করেছে খাদিজাতুজ জোহরা, সিম্পল সেন্টেন্স হবে। তারপরে বলছে ফাহমিদা আক্তার বলছে সিম্পল সেন্টেন্স হবে। সবাই একটু কমেন্ট করি। ভাই ভুল হলে সমস্যা নেই, একটু চেষ্টা করি আমরা। ভুল হলে কোনো সমস্যা নেই, আপনারা একটু চেষ্টা করেন। ভুল হয়েও কোনো সমস্যা নেই, একটু চেষ্টা করি। কারণ পরীক্ষা হলে তো আসলে আনকমন প্রশ্ন আসলে তো আমাদের অ্যান্সার করতে হবে। একটু চেষ্টা করি, যারা যুক্ত আছে একটু চেষ্টা করি। হ্যাঁ, আরেকজন অ্যান্সার করেছে। হ্যাঁ, সাবা মাহবুব অ্যান্সার করেছে। সবাই একটু অ্যান্সার করি আমরা। হ্যাঁ, আর তিনজনই অ্যান্সার করলো। আচ্ছা যাই হোক, হ্যাঁ এটা সিম্পল সেন্টেন্স। কেন খেয়াল করেন, অনেকের কনফিউশন হচ্ছে, অ্যান্সার করতে ভয় পাচ্ছে অনেকে যে নাকি কমপ্লেক্স হয়ে যায় কিনা। দেখেন এইখানে কিন্তু প্লেইং ক্রিকেট এই যে একটা অংশ দেওয়া আছে, এই অংশটার জন্য কিন্তু সবার ভিতরে কনফিউশন সৃষ্টি হচ্ছে যে এই পাঁচটা থাকলে সিম্পল সেন্টেন্স আমরা বলতে পারতাম, সাবজেক্ট ভার্ব ছিল, কিন্তু এই অংশটা কি জড়িয়ে দিয়ে আবার কি সিম্পল হবে নাকি কমপ্লেক্স হবে, সবার ভিতরে একটা কনফিউশন তৈরি হচ্ছে। খেয়াল করেন, কনফিউশনটা এখন দূর হবে। সেটা হলো এইখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে। এখানে সাবজেক্ট আছে, ফাইনিট ভার্ব আছে। এইখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনিট ভার্ব আছে। তাহলে এই অংশটা সিম্পল সেন্টেন্স, এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ এখানে একটা মাত্র কি আছে, সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে। কিন্তু সমস্যা হয়ে গেল বাম পাশে এইটুকু আবার জড়িয়ে দিয়ে। সেটা কি সমস্যা? সেটা হলো প্লেইং ক্রিকেট, এখানে কি সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে কিনা। ভাই আমি বলেছি ফাইনিট ভার্ব যদি না থাকে সেটা কোনো সেন্টেন্স হবে না। তার মানে ফাইনিট ভার্ব কোনটা? ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। এই তিনটা যদি থাকে সেটা হবে একটু ক্লিয়ার করে লিখেন। ও আচ্ছা, আর একটু ক্লিয়ার করে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আর একটু ক্লিয়ার করে লিখবো। ওকে, আর একটু কাটা কাটা লিখবো আর কি, বেশি মনে হয় জড়িয়ে লেখা হয়ে যাচ্ছে। ওকে আপু, একটু কাটাকাটি লিখবো, সমস্যা নেই। এবার বুঝতে পারবেন ক্লিয়ার করে ইনশাআল্লাহ। প্লেইং ক্রিকেট, এই যে প্লেইং ক্রিকেট, এই প্লেইংটা কিন্তু এখানে ফাইনিট ভার্ব না। আমি বলেছি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে ভার্বের বি3 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের আগে যদি টু থাকে তাহলে কিন্তু তা সেই ভার্বটা ফাইনিট ভার্ব না, সেই ভার্বটা নন ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব দ্বারা কখনো কোনো সেন্টেন্স বা বাক্য গঠিত হতে পারে না। নন ফাইনিট ভার্ব দ্বারা কি হতে পারে না? কোনো সেন্টেন্স বা বাক্য গঠিত হতে পারে না। নন ফাইনিট ভার্ব দ্বারা কি হবে না? কোন সেন্টেন্স বা বাক্য গঠন হবে না। তাহলে এখানে এটা একটা নন ফাইনিট ভার্ব, তাহলে এই দুটা কিন্তু কোনো ক্লজ না। এইটাকে বলা হয় ফ্রেজ, এটা কি বলা হয়? ফ্রেজ। এটা কি বলা হয়? ফ্রেজ। এখন ফ্রেজটা কি আর ক্লজটা কি সেটা আমাদেরকে আবার একটু শিখতে হবে। আমার কথা ক্লিয়ার কিনা একটু বলেন। ফ্রেজ হলো, ফ্রেজ হলো ফ্রেজ হলো একটা, ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ। ফ্রেজ হলো কি? একগুচ্ছ শব্দ। ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যেখানে যেখানে কোনো সাবজেক্ট, যেখানে কোনো সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকবে না, যেখানে কোনো সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকবে না। তাহলে ফ্রেজ কি?
ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, সেটাকে বলা হয় ফ্রেজ। আর ক্লজটা কি? ক্লজ হলো একগুচ্ছ শব্দ যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। আর ক্লজ কোনটা? যেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে? ফাইনিট ভার্ব থাকবে, সেটাকে বলা হয় ক্লজ। যেমন আমি এখানে যদি লিখি এ গুড এ গুড গার্ল, দেখেন আমি লিখলাম এ গুড গার্ল, এই এ গুড গার্ল এখানে কিন্তু কোনো সাবজেক্ট এবং ভার্ব নাই, কিন্তু শব্দ কিন্তু তিনটা। শব্দ কয়টা? তিনটা। তাহলে আমি বলেছি শব্দ থাকতে হবে একগুচ্ছ, অর্থাৎ একের অধিক শব্দ থাকবে। শব্দ থাকবে একের অধিক, কিন্তু ওখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনিট ভার্ব থাকবে না। যদি না থাকে সেটাকে আমরা বলবো ফ্রেজ। যেমন এ গুড গার্ল, একজন ভালো বালিকা, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, শব্দ আছে তিনটা, তাহলে এটাকে বলা হবে ফ্রেজ। কিন্তু যখন আমি এর আগে দিয়ে দিব শি ইজ এ গুড গার্ল, আমি তার আগে আমি এ গুড গার্লের আগে শি নামক একটা সাবজেক্ট দিয়ে দিয়েছি, ইজ নামক একটা ফাইনাইট ভার্ব দিয়ে দিয়েছি। আমি বলেছি অক্সিলারি ভার্ব গুলো সবসময় বাক্যে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। অক্সিলারি ভার্ব গুলো বাক্যে কোন ভার্ব হিসেবে কাজ করে? ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। তাহলে ইজটা এখানে একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর শিটা এখানে সাবজেক্ট। তাহলে এ গুড গার্লের আগে আমরা একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দিয়ে দিয়েছি। আর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকার কারণে এটা আর ফ্রেজ না, এটা কি হয়ে গেছে? ক্লজ হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট টাইমে আপনার ক্লাস দেখি অনেক, ফার্স্ট টাইম আপনার ক্লাস দেখছি অনেক ভালো লাগছে, তাই নাকি আপু? মহুয়া মায়া, যাক শুনে খুব ভালো লাগলো মনটা, যে না আমার ক্লাসটা ভালো লাগে। মহুয়া মাহিয়া, হ্যাঁ গুড, ফার্স্ট ক্লাস দেখছেন কিন্তু ক্লাসটা খুব ভালো লাগছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো। আহ, উম, ভালো লাগলে ভালো। দেখেন আমার একটা এখানে আমি মাঝে মাঝে ক্লাস নিব, আর আমার একটা পেজ আছে আশিকুর স্যার নাম দেওয়া। আশিকুর স্যার নামে আমার একটা পেজ আছে, এই পেজে আমি নিয়মিত ফ্রি ক্লাস নেই। আশিকুর স্যার, SIKUR, আশিকুর SIR, আশিকুর স্যার দিয়ে আমার একটা পেজ আছে, এই পেজটাই কিন্তু আমি নিয়মিত ক্লাস নেই। আপনারা চাইলে এই পেজটাতে যুক্ত হতে পারেন। আপনারা চাইলে এই পেজটাতে আপনারা যুক্ত হতে পারেন, তাহলে আপনারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে আসেন আমরা এরপরে তাহলে আমরা ফ্রেজ আর ক্লজটা শিখলাম। এরপরে আমরা দেখবো এই যে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট থাকে আর একটা কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে। এই পাশে কোনো সাবজেক্টও নাই, কোনো ফাইনাইট ভার্বও নাই, কারণ গোয়িংটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একটা সাবজেক্টও নাই, একটা ফাইনাইট ভার্বও নাই। তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব না থাকলে সেটা কিন্তু কোনো কি হবে না? ক্লজ হবে না, সেটা হবে একটা ফ্রেজ। আর ফ্রেজ থাকলে ওইটা হয় সবসময় যদি বাক্যে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, ওইটাকে বলা হবে কোন, বা ওইটাকে কি বলা হয়? সিম্পল সেন্টেন্স। ওইটা কি বলা হয়? সিম্পল সেন্টেন্স। তাহলে একটা মাত্র সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা হয় কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আর আমরা এবার একটু অন্য দিকটা একটু পড়ে আসবো। আমি এই পাশে লিখি, দেখেন আমি এদিকে ফেমাসটা লিখে নিই। আমরা ক্লজটাও এর সঙ্গে সঙ্গে শিখবো। ক্লজ, দেখেন ক্লজ মানে কি? বাক্য অংশ। ক্লজ মানে কি? বাক্য অংশ। ক্লজ মানে কি? বাক্য অংশ, অর্থাৎ একটা বাক্যের অংশ যেখানে অবশ্যই একটা কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে এবং একটা কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সেটাকে বলা হবে কি? সিম্পল সেন্টেন্স।
দেখেন এখানে আহ, আমি দেখেন আমি কমেন্ট বক্সে আশিকুর রহমান নাম দিয়ে কমেন্ট বক্সে একটা পেজের লিংক দিয়েছি, ওইটা আমার একটা পেজ, ওই পেজে আমি প্রতিদিনই ফ্রি ক্লাস নিয়ে থাকি। যদি আমার ক্লাস কারো ভালো লাগে ওই আশিকুর স্যার ওই পেজের লিংক দিয়েছি, ওই পেজে ঢুকে একটা লাইক বা ফলো দিয়ে রাখেন, প্রতিদিন আমার ক্লাসগুলো দেখতে পারবেন আপনারা। তাহলে আসি, ক্লাস হলো তিন প্রকার, একটা হলো প্রিন্সিপাল ক্লাস, প্রিন্সিপাল ক্লাস। দুই নম্বরে আসেন কোঅর্ডিনেট ক্লাস, কোঅর্ডিনেট ক্লাস, কোঅর্ডিনেট ক্লাস। তিন নম্বরে হলো সাবঅর্ডিনেট ক্লাস, সাবঅর্ডিনেট ক্লাস। তাহলে ক্লাস কি? একটি মাত্র সাবজেক্ট, একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লাস। অর্থাৎ প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লাস থাকে, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা করে ক্লজ থাকে, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা করে ক্লজ থাকে। কিন্তু আর সেই ক্লজটা কোনটা? সেটা হলো প্রিন্সিপাল ক্লাস। তাহলে প্রতিটা সিম্পল সেন্টেন্সে একটা করে কি থাকবে? প্রিন্সিপাল ক্লাস থাকে। কথা বুঝছেন কিনা? দেখেন প্রিন্সিপাল ক্লাস মানে, প্রিন্সিপাল ক্লাসের সংজ্ঞাটা আমরা এবার শিখি। প্রিন্সিপাল ক্লাস হলো যে ক্লাসে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে বলা হবে কোন ক্লাস? প্রিন্সিপাল ক্লাস। সবাই একটু কমেন্ট করেন আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। দেখেন প্রিন্সিপাল ক্লাসের সংজ্ঞা হলো যে ক্লাসে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লাস, এটা একটা কোন ক্লাস? প্রিন্সিপাল ক্লাস। হি সাবমিটেড, উই সাবমিটেড আওয়ার অ্যাসাইনমেন্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লাস। তাহলে পরীক্ষার প্রশ্ন যদি আসে সিম্পল সেন্টেন্সে কোন ধরনের ক্লাস থাকে, তাহলে অপশনে যদি থাকে প্রিন্সিপাল ক্লাস, সাবঅর্ডিনেট ক্লাস, কোঅর্ডিনেট ক্লাস, অ্যাডজেক্টিভ ক্লাস, অ্যানসার কোনটা হবে বলেন? অ্যানসার কোনটা হবে? মুখে মুখে প্রশ্নটা বলি, সেটা হলো সিম্পল সেন্টেন্সে কোন ক্লজটি থাকে? প্রশ্নটা শুনেন, সিম্পল সেন্টেন্সে কোন ক্লজটি থাকে? প্রিন্সিপাল ক্লাস, কোঅর্ডিনেট ক্লাস, সাবঅর্ডিনেট ক্লাস, অ্যাডজেক্টিভ ক্লাস। সবাই কমেন্ট বক্সে অ্যানসার করেন, সবাই কমেন্ট বক্সে অ্যানসার করেন। সিম্পল সেন্টেন্সে কোন ধরনের ক্লজ থাকে? সবাই কমেন্ট বক্সে অ্যানসার করেন। প্রিন্সিপাল ক্লাস লিখেছে খাদিজা তুজরা, সবাই অ্যানসার করেন। হ্যাঁ, কই আমাদের মহুয়া মাহিয়া আপু কোথায় চলে গেল? অ্যানসার করেন। সিম্পল সেন্টেন্সে কোন ধরনের ক্লাস থাকে? এক নম্বরে হলো প্রিন্সিপাল ক্লাস, দুই নম্বরে সাবঅর্ডিনেট ক্লাস, তিন নম্বরে কোঅর্ডিনেট ক্লাস, চার নম্বরে অ্যাডজেক্টিভ ক্লাস। অ্যানসার করেন কোনটা হবে? আমি আর প্রশ্নটা লিখলাম না, কারণ আমার বোর্ডে এগুলো রাখতে হবে। হ্যাঁ মহুয়া, হ্যাঁ চমৎকার বলছে প্রিন্সিপাল ক্লাস। আপু আপনি কোথা থেকে বলছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে? আপনি আজকে আমার ক্লাস প্রথম দেখছেন, ভালো লাগছে, কোথা থেকে বলছেন? এবার তাহলে আমরা সিম্পল সেন্টেন্সও শেষ করেছি, প্রিন্সিপাল ক্লাসও শেষ করেছি। আবার আমি প্রিন্সিপাল ক্লাস এবং সিম্পল সেন্টেন্সটা নিয়ে বলি। সেটা হলো সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাই সেই সেন্টেন্সটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। আর ঠিক প্রিন্সিপাল ক্লাসের সংজ্ঞাটা একই, যে ক্লাসে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং যে ক্লাস অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, যে ক্লজ অন্য ক্লজের উপর নির্ভরশীল নয় তাকে কি বলা হয়? প্রিন্সিপাল ক্লাস। প্রিন্সিপাল ক্লাসের আরেকটা নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। প্রিন্সিপাল ক্লাসের আরেকটা নাম কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। প্রিন্সিপাল ক্লাসের আরেকটা নাম কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। অর্থাৎ যে ক্লাস অন্য কোনো ক্লাসের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লাস হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ক্লাস। যে ক্লাস অন্য কোনো ক্লাসের উপর নির্ভরশীল নয় সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লাস। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লাসটা শেষ করে ফেলেছি। এবার আমরা পড়বো কোঅর্ডিনেট ক্লাস। এবার আমরা পড়বো 2 নাম্বার কোঅর্ডিনেট ক্লাস। তাহলে কোঅর্ডিনেট ক্লাসের সংজ্ঞাটা আমরা লিখব, দুটি প্রিন্সিপাল ক্লাস, দুটি প্রিন্সিপাল ক্লাস, দুটি প্রিন্সিপাল ক্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন
কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। কোঅর্ডিনেট, আবার বলি, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত সেন্টেন্সকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। খেয়াল করেন, একই সংজ্ঞা থেকে আমরা দুইটা শিখবো। একই সংজ্ঞা থেকে কয়টা শিখবো? দুইটা। খেয়াল করেন এদিকে, দুটি প্রিন্সিপাল প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন, দুটি প্রিন্সিপাল প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। সংখ্যাটা কি? দুটি প্রিন্সিপাল প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে তাকে কি বলে? কোঅর্ডিনেট ক্লজ বলে। আর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত সেন্টেন্সকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন, আপনারা যদি আমার কথা শুনে কিছু নাও বোঝেন, সমস্যা নেই, এখন আমি যেটা লিখবো ওইটা লেখা দেখলে আপনারা বুঝিয়ে যাবেন রুলটা। খেয়াল করেন, তাহলে কোঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি? আমরা এখন কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো মনে রাখবো একটা টেকনিকের মাধ্যমে। কোঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি? আমরা আগে লিখবো ফান বয়েস। কি বলবো? ফান বয়েস। দেখেন, ফান বয়েসের প্রত্যেকটা লেটার দিয়ে আমরা শব্দ তৈরি করব বা কনজাংশন তৈরি করব। এফ তে ফর, এ তে অ্যান্ড, এন তে নর, not only but also, neither nor, বি তে but, ও তে or অথবা otherwise, ওয়াই তে ই তে else অথবা এইটার ডট ডট অর, এসতে সো। খেয়াল করেন, আমরা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো লিখেছি। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমরা একটা টেকনিকের মাধ্যমে এখানে লিখেছি। প্রসেনজিৎ চন্দ্রশীল অ্যানসার করেছিলেন, ফানি ডাক্তার অ্যানসার করেছিলেন। তারপর দেখেন ফান ভয়েস, এফ এ এন বি ও ওয়াই ই এস, এই ফান ভয়েসের প্রত্যেকটা লেটার দিয়ে আমরা একটা করে শব্দ বা একাধিক কনজাংশন লিখেছি। সেটা হলো এফ দিয়ে ফর, এফ দিয়ে কি? ফর, এ তে কি? অ্যান্ড, এন তে কি? নর, এন তে নট অনলি বাট অলসো, এন তে নেইদার নর। এন দিয়ে কিন্তু তিনটা, শুধু নর, নেইদার নর, নট অনলি বাট অলসো। বি দিয়ে বাট, বি দিয়ে কি? বাট একটা। ও দিয়ে ওয়ার অথবা কি? আদারওয়াইজ, ও দিয়ে ওয়ার অথবা কি? আদারওয়াইজ। ওয়াই তে, ওয়াই দিয়ে লেখা হয়নি, ওয়াই তে ইয়েট, ওয়াই তে কি? ইয়েট, ওয়াই তে কি হবে? ইয়েট। ই তে এলস অথবা এইদার অর, এলস অথবা কি? এইদার অর। এস তে কি? সো, এস তে কি? সো। তাহলে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমরা লিখেছি, এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত ক্লজকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত ক্লজকে কি বলা হবে? কোঅর্ডিনেট ক্লজ। আর সকল কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত সেন্টেন্সকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কোঅর্ডিনেট ক্লজ, ইউ কি বললেন? ইউ কি হবে? এগুলো দিয়ে কি হবে? লাইলা আক্তার বলছে এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়ে আমরা একটু ধৈর্য ধরেন, একটু পরেই পাবো। এগুলো দিয়ে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চিনবো, এগুলো দিয়ে আমরা কোঅর্ডিনেট ক্লজ চিনবো। এগুলো দিয়ে কি হবে? এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এগুলো দিয়ে আমরা কি চিনবো? দেখেন, এখন আমরা একটা বাক্য লিখি, হি ওয়াজ পানিশড, হি ওয়াজ পানিশড ফর
he was dishonest. পরীক্ষায় যদি আসে এই বাক্যটা, যে এই বাক্যটা he was punished for he was dishonest, এটা কোন ধরনের বাক্য? তাহলে আপনারা কি বলবেন বলেন, এটা কোন ধরনের ক্লজ অথবা কোন ধরনের বাক্য? বলেন এটা কোন ক্লজ এবং কোন ধরনের সেন্টেন্স? he was punished for he was dishonest, এটা কোন ক্লজ বা কোন ধরনের সেন্টেন্স? সবাই বলেন। দেখেন, walk fast else you will miss the train। এটা বিসিএস পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা, ওয়াক ফাস্ট। সম্ভবত এটা 38 বিসিএস এর একটা কোশ্চেন ছিল। ওয়াক ফাস্ট এলস ইউ উইল মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো নতুবা তুমি কি করবে? ট্রেনটি মিস করবে। দ্রুত হাঁটো নতুবা তুমি কি করবে? ট্রেনটি মিস করবে। এই যে ওয়াক ফাস্ট এলস ইউ উইল মিস দ্য ট্রেন, এটা 38তম বিসিএস এর কোশ্চেন। হি ওয়াজ পানিশড ফর হি ওয়াজ ডিসঅনেস্ট, এটা বিসিএস এর কোশ্চেন। বলেছিল এটা কোন ধরনের ক্লজ, এটাও আসতে পারে, অথবা এটা কোন ধরনের সেন্টেন্স, এটাও আসতে পারে। যেমন ফর একটা কনজাংশন, দেখেন ফর কিন্তু প্রিপজিশন হয়, কিন্তু এখানে কনজাংশন কেন? কারণ এর আগে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, এর পরে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে। অর্থাৎ এই যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, তার মানে এই পাশে একটা প্রিন্সিপাল ক্লজ আছে। এই হি ওয়াজ ডিসঅনেস্ট, এখানে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, তার মানে এখানে একটা কি প্রিন্সিপাল ক্লজ আছে। আর আমি বলেছি দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ, আর সকল কোঅর্ডিনেট ক্লজ যুক্ত সেন্টেন্সকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখেন ফর এখানে কনজাংশন কেন? কারণ এর আগে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এর পরেও আরেকটা প্রিন্সিপাল ক্লজ আছে। দুইটা প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন ফর দ্বারা যুক্ত হয়েছে, এটা হয়েছে কোঅর্ডিনেট ক্লজ। আর যদি পরীক্ষা আসে কোন সেন্টেন্স, তাহলে আপনারা অ্যানসার করবেন কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। খেয়াল করেন পরীক্ষা এটা 38 বিসিএস এর কোশ্চেন। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, এটা ইম্পারেটিভ, প্রথম অংশটা ইম্পারেটিভ সেন্টেন্স। এলস ইউ উইল মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো নতুবা তুমি কি করবে? ট্রেন মিস করবে। দেখেন এইখানে ইউ উজ্জ আছে, ওয়াকের আগে কি আছে? ইউ উজ্জ আছে। তাহলে ইউ উজ্জ থাকলে এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লাস। এলস এর পরে ইউ উইল মিস দ্য ট্রেন, এটা একটা প্রিন্সিপাল ক্লাস। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লাস যখন কি হয় কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত হয় সেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ, আবার সেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, দেখেন এই মারুফ হোসেন পেজ থেকে প্রাইমারির জন্য একটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা, অর্থাৎ আগামী যে প্রাইমারি সার্কুলার হবে প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য একটা ব্যাচ চালু হচ্ছে। 1200 টাকা কোর্সে পুরো বাংলা, ইংলিশ, জিকে এবং ম্যাথ সব সাবজেক্টই থাকবে সেখানে। প্রাইমারি যা যা দরকার সবগুলোই, সব সিলেবাস, সব পার্টি থাকবে। মাত্র 1200 টাকা আপনারা কোর্সটা করতে পারবেন। যারা যারা করতে চান তারা মারুফ হোসেন পেজে নক দিবেন। খেয়াল করেন, এবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিব, সেই কোশ্চেনটা আপনাদেরকে অ্যানসার করতে হবে সবাই। এই কনজাংশন গুলো আবার একটু মুখস্থ করে নেন। চলো, ফর, এন্ড, নর, নট অনলি বাট অলসো, নেইদার নর, বাট, or বা otherwise, yet, else, either or আর সো। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হলে তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, সেন্টেন্সকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এবার একটা প্রশ্ন দেই। study hard dash or you will fail। you will কি বলেন? fail। প্রশ্ন নম্বর 1। 2 নম্বর প্রশ্ন,
he is weak, he is weak, yet he is working, he is working hard, he is weak yet he is working hard। 3 নাম্বার বলেন এগুলো কোন ধরনের বাক্য, একটু অ্যানসার করেন সবাই। she walked slowly, so she missed the bus, she walked slowly so she missed the bus। অপশন এ নাম্বার হচ্ছে কম্পাউন্ডস কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, বি নাম্বারে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সি নাম্বারে অ্যাডজেক্টিভ ক্লাস, ডি নাম্বারে দেন ডিপেন্ডেন্ট ক্লাস, ডিপেন্ডেন্ট ক্লাস। সবাই একটু অ্যানসার করেন। এই তিনটা বাক্য অপশনে দেওয়া আছে কমপ্লেক্স, এ নম্বরে দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্স, বি নম্বরে দেওয়া আছে কম্পাউন্ড সেন্টেন্স, সি নম্বরে দেওয়া আছে অ্যাডজেক্টিভ ক্লজ, ডি নম্বরে দেওয়া আছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হলো সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম। ডিপেন্ডেন্ট ক্লজ হলো কি সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম। তাহলে অনেকেই আনসার করেছে কোঅর্ডিনেট কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড, হ্যাঁ মহুয়া মাহিয়া বলেছে কম্পাউন্ড, কম্পাউন্ড, নুসরাত জানি কম্পাউন্ড, তারপরে খাদিজাতুল জোহরা বলছে কম্পাউন্ড, কম্পাউন্ড, কম্পাউন্ড। হ্যাঁ দুইটা যদি একই হয় তাহলে, তিনটা যদি একই হয় তাহলে তিনবার লেখা লাগবে না, লেখেন ওয়াল আর কম্পাউন্ড। আর যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদা নাম লিখেন। তাহলে বলেন এই তিনটা কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স হবে? তাহলে দেখেন স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, ওতে আমরা লিখেছিলাম অর অথবা আদারওয়াইজ। তাহলে অর বা আদারওয়াইজ যদি থাকে তাহলে এটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। আবার যদি পরীক্ষা আসে এটা কোন ধরনের ক্লাস, এটা কিন্তু কোঅর্ডিনেট ক্লাস। এটা কোন ধরনের ক্লাস? কোঅর্ডিনেট ক্লাস। কারণ ফান ভয়েস দ্বারা যে কনজাংশন গুলো আমরা পাবো সেই কনজাংশন গুলো হলো কোঅর্ডিনেট ক্লাস হয় যুক্ত হলে। she is weak yet he is working hard, এই yet দ্বারা যুক্ত হয়েছে। আমরা ফান ভয়েসের ওয়াই দিয়ে আমরা পেয়েছিলাম yet, তাহলে yet দ্বারা যুক্ত হলে এটা কোন ধরনের সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স যেটা ওই yet দিয়ে যে ক্লজটা গঠিত হয়েছে ওইটাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। কোন ধরনের ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। she walked slowly, সে দ্রুত এসেছে, সে খুব ধীরে ধীরে এসেছিল, সো she missed the bus, সুতরাং সে বাসটি মিস করেছিল। বলেন সো দ্বারা যুক্ত হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স এবং কোঅর্ডিনেট ক্লজ পরীক্ষায় যেটা আসে। তাহলে এই ধরনের বাক্য দিয়ে আপনার পরীক্ষায় দুইটা জিনিস চাওয়া হবে, হয় বলবে কোন ধরনের ক্লজ অথবা কোন ধরনের সেন্টেন্স। তাহলে ক্লজ আর সেন্টেন্স কিন্তু আমরা পাশাপাশি শিখলাম কেন? কারণ পাশাপাশি শিখলে অল্প কথায় আমরা শিখে বলতে পারি, মনে থাকে। তাহলে যেটা সিম্পল সেন্টেন্স সেটা প্রিন্সিপাল ক্লজ, যেটা প্রিন্সিপাল ক্লজ সেটা সিম্পল সেন্টেন্স। কথা বোঝা গেল কিনা? এবার যেটা কোঅর্ডিনেট ক্লজ সেটা কম্পাউন্ড সেন্টেন্স, যেটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা কোঅর্ডিনেট ক্লজ। যেভাবেই বলেন, তাহলে সিম্পল সেন্টেন্সের সাথে সম্পর্ক কার? প্রিন্সিপাল ক্লজের। প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্ক কার? সিম্পল সেন্টেন্সের। এবার কোঅর্ডিনেটিং ক্লজের সাথে সম্পর্ক কার? কম্পাউন্ড সেন্টেন্সের। কোঅর্ডিনেট ক্লজের সাথে সম্পর্ক কার? কম্পাউন্ড সেন্টেন্সের। এইবার আমরা শিখবো কমপ্লেক্স সেন্টেন্স আর সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা শিখবো কোঅর্ডিনেট কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আর সাবঅর্ডিনেট ক্লজ। সবাই মনোযোগ দেন এইদিকে, সবাই মনোযোগ দেন। ক্লাস কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান তো সবাই। ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারতেছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান যে ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা আপনারা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। এবার আমরা লিখবো সাবঅর্ডিনেট ক্লজ। পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে ক্লজটা সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, যেটা থেকে কোশ্চেন বেশি আসে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ।
আর আমরা ভুল করি বেশি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু একটু কঠিন, কিন্তু আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব আপনাদের। সাবঅর্ডিনেট ক্লজ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন বেশি আসে, এবং শুধুমাত্র এমসিকিউ না, রিটেন লেখা লিখতে গেলে, যেমন আপনারা যদি এসে বা প্যারাগ্রাফ এগুলো লিখতে যান, ফ্রি হ্যান্ড রাইটিং বা ফোকাস রাইটিং লিখতে যান, তাহলে কিন্তু আমাদের এই সাবঅর্ডিনেট ক্লজটার অধিক গুরুত্ব। আর সাবঅর্ডিনেট ক্লজের সাথে সম্পর্ক হলো কমপ্লেক্স সেন্টেন্স। ভালো করে বোঝেন, কমপ্লেক্স মানেও জটিল, আবার এই বাক্যটাও কিন্তু জটিল। কথা বুঝছেন? মানে কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, কিন্তু নামে যে জটিল বাক্য শুধু তা না, কাজেও কিন্তু জটিল বাক্য, মানে কাজেও এটা খুব জটিল। হ্যাঁ, ফানি ডাক্তার আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারছি, অসাধারণ। হ্যাঁ, গুড। তাহলে আমরা এবার আসি, খুব মনোযোগ দেন, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, শুধু বোর্ডের দিকে মনোযোগ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ খুবই নামও জটিল, আবার এটা কিন্তু আসলেও জটিল। সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এর সাথে সাথে আমরা মিলাই পড়বো কমপ্লেক্স সেন্টেন্স। এর সাথে মিলাই কি পড়বো? কমপ্লেক্স সেন্টেন্স। দুইটা যদি আমরা একসাথে পড়ি তাহলে আমাদের সহজে মনে থাকবে, ভোলার সুযোগ থাকবে না। ঠিক আছে, আসি, সবাই এদিকে খেয়াল করেন, মনোযোগটা শুধু এদিকেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হলো ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ। মানে দেখেন, সাবঅর্ডিনেট ক্লজের সংজ্ঞাটা আমরা আগে লিখে নেই। আমরা সাবঅর্ডিনেট ক্লজের সংজ্ঞাটা আর কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা আগে লিখি। সেটা হলো, আগে সাবঅর্ডিনেট ক্লজের সংজ্ঞাটা লিখি আমরা। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হলো অধীন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের অর্থ কি? অধীন, অধীন বাক্যাংশ বা অধীন ক্লজ, অর্থাৎ যেটা স্বাধীন না। প্রিন্সিপাল ক্লজ মানে হলো স্বাধীন। তাহলে যে ক্লজ অর্থ প্রকাশের জন্য, যে ক্লজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে, প্রিন্সিপাল ক্লজ এর উপর, প্রিন্সিপাল ক্লজের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। সম্পূর্ণরূপে কি? নির্ভরশীল। সম্পূর্ণরূপে কি? নির্ভরশীল। তাকে কি বলা হয়? তাকে সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ বলে, অথবা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। তাহলে যে ক্লজটি অর্থ প্রকাশের জন্য, যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাকে কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য অন্য আরেকটা ক্লজের সাহায্য নিতে হয়, সে বা অন্য আরেকটা ক্লজের সাহায্যের উপর নির্ভরশীল, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা নির্ভরশীল কার উপরে? প্রিন্সিপালের উপরে। ধরেন কলেজের প্রিন্সিপালের কথাটা আমরা বিবেচনা করি। যেমন ধরেন আপনি যে কলেজে পড়েন বা ভার্সিটিতে পড়েন, ওই কলেজের প্রিন্সিপাল কিন্তু যা বলবে, সহকারী যে শিক্ষকরা আছে সেই শিক্ষকদের কিন্তু ওই প্রিন্সিপাল ক্লাস অর্থাৎ প্রিন্সিপাল স্যারের কথা মেনে চলতে হবে। এখন প্রিন্সিপাল ক্লাস, ধরেন প্রিন্সিপালের অন্য সহকারী শিক্ষক যারা, ওদের কথা কিন্তু প্রিন্সিপালের শোনা বাধ্যতামূলক না। সহকারী শিক্ষকরা স্যারের কাছে কোনো একটা মতামত দিতে পারে বা কোনো একটা বিষয় ভালো মন্দ প্রস্তাব করতে পারে, সেটা প্রিন্সিপাল স্যার গ্রহণ করতেও পারে, নাও পারে। ভালো হলে গ্রহণ করবে, ভালো না হলে গ্রহণ করবে না। কিন্তু প্রিন্সিপাল স্যার যেটা বলবে সহকারী শিক্ষকদের বা স্টুডেন্টদের কিন্তু সেটা মানতে বাধ্য। তার মানে প্রিন্সিপাল ক্লাস কিন্তু অর্থ প্রকাশের জন্য বা ক্ষমতা দেখানোর জন্য, হ্যাঁ, পাওয়ার কাটানোর জন্য কিন্তু স্বয়ং সম্পূর্ণ। কিন্তু সহকারী শিক্ষক বা সহকারী অন্য যারা আছে প্রিন্সিপালের, এরা কিন্তু যা বলবে প্রিন্সিপাল কিন্তু সেটা মানতে বাধ্য না। বা একজন সহকারী শিক্ষক আরেকজন সহকারী শিক্ষককে যদি কোনো কিছু অর্ডার করে, সেই সহকারী শিক্ষক কিন্তু ওই সহকারী শিক্ষকের অর্ডার মানতে বাধ্য না, কিন্তু প্রিন্সিপালের অর্ডার সবাই মানতে বাধ্য। তাহলে এরকম, অর্থাৎ
সাবঅর্ডিনেট ক্লাস বলতে আমি কলেজের সহকারী অন্যান্য শিক্ষকদের বুঝিয়েছি, আর প্রিন্সিপাল ক্লাস বলতে একমাত্র প্রিন্সিপালকে বুঝিয়েছি। তাহলে প্রিন্সিপাল হলো স্বয়ংসম্পূর্ণ, আর সহকারীরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা যে কোনো কাজের জন্য বা যে কোনো প্রস্তাবের জন্য কার উপর নির্ভরশীল? প্রিন্সিপালের উপরে। ধরেন একজন সহকারী শিক্ষক বলল, স্যার অনেক ঠান্ডা পড়ছে, আমাকে 1 সপ্তাহের জন্য ছুটি দেন, আমি একটু বিশ্রামে থাকবো। এখন কলেজের প্রিন্সিপাল ইচ্ছা করে তাকে ছুটি দিতেও পারে, নাও দিতে পারে। এটা এই কলেজের সহকারী শিক্ষকের বা প্রভাষকদের কিন্তু প্রিন্সিপালের মতামত বা তার অর্ডারের দিকে বা তার সুপারিশের দিকে কিন্তু তাকে নজর রাখতে হয়, যে প্রিন্সিপাল স্যার কি বলবে, ছুটি দিবে কি দিবে না, দিলে বাড়ি যাবে, না দিলে যাবে না। কিন্তু প্রিন্সিপাল চাইলে, যদি প্রিন্সিপালের যদি ছুটি কাটানো দরকার হয়, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালকে বলবে যে ভাইস প্রিন্সিপাল সাহেব আপনি 7 দিনের জন্য একটু প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন, আমি একটু ব্যস্ততায় থাকবো। এটা কিন্তু প্রিন্সিপাল করতে পারবে, কিন্তু সহকারী শিক্ষকরা কিন্তু প্রিন্সিপালের অনুমতি ব্যতীত কিছু করতে পারবে না। এতগুলো কথা বলার কারণ হলো আপনার এটা প্রিন্সিপাল ক্লাস সাবঅর্ডিনেট ক্লাস বোঝানো। তার মানে সাবঅর্ডিনেট ক্লাস প্রিন্সিপাল ক্লাসের উপর নির্ভরশীল, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লাস কিন্তু প্রিন্সিপাল ক্লাসকে ছাড়া গঠিত হতে পারবে না বা অর্থ প্রকাশ করতে পারবে না। এবার আসি, তাহলে সাবঅর্ডিনেট ক্লাস কি কি দ্বারা? সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যেমন কোঅর্ডিনেটেড ক্লাস গঠিত হয়েছিল, ঠিক তেমনি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কিন্তু সাবঅর্ডিনেট ক্লাস গঠিত হয়। দেখেন, সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত ক্লাসকে বলে কি? সাবঅর্ডিনেট ক্লাস। কি বলে? সাবঅর্ডিনেট ক্লাস। আর সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত সেন্টেন্সকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের আরেকটা নাম হলো জটিল বাক্য। খেয়াল করেন এদিকে। হ্যাঁ, তাহলে এই সংজ্ঞাটা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। সংজ্ঞাটা একটু ভালো করে দেখি আবার কি বলা আছে। সাবঅর্ডিনেট কনজাংশন হলো, সাবঅর্ডিনেট ক্লজ হলো যে ক্লজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাকে কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লজ। তাকে কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেটিং কিছু সাবঅর্ডিনেট ক্লজটা আমরা চিনব কি করে? ঠিক কোঅর্ডিনেট কনজাংশনের মতো সাবঅর্ডিনেটও কিছু কনজাংশন আছে, যে কনজাংশন গুলো দেখে আমরা সহজে চিনে ফেলবো যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত যত সেন্টেন্স আছে সব সেন্টেন্সকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এবার আমরা কনজাংশন গুলো লিখে ফেলি। দেখেন, প্রিন্সিপাল ক্লজের সাথে কিন্তু কোনো কনজাংশন থাকবে না, প্রিন্সিপাল ক্লজের সাথে কোনো কনজাংশন থাকবে না, কিন্তু কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের সাথে কিন্তু কনজাংশন থাকবে। এবার সাবঅর্ডিনেট ক্লজ গুলো কি কি আমরা একটু লিখে ফেলি। খেয়াল করেন এদিকে। সাবঅর্ডিনেট কনজাংশন হলো WH ওয়ার্ড, সকল WH ওয়ার্ড, যেমন হু, হুম, হুজ, হুইচ, হোয়ার, when, why, how, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এরপরে দেখেন that, while, after, before, though, although, even though, even though, till, until,
খেয়াল করবেন টিলের পরে কিন্তু দুইটা এল, টিলের পরে কয়টা এল, দুইটা এল, আনটিলের পরে কয়টা এল, একটা এল, আনটিলের পরে কয়টা এল, একটা এল, আর টিলের পরে কয়টা এল, দুইটা এল। টিলের শেষে দুইটা এল থাকবে আর আনটিলের শেষে একটা এল থাকবে। টিল আনটিল আনলেস, টিল আনটিল আনলেস, lest, so that, so dot dot that, so dot dot কি that, so that, in order, in order that, so that, in order that, তারপরে লেখেন in case, if, if যুক্ত সকল ক্লজ হলো সাবঅর্ডিনেট ক্লজ, if। তারপর দেখেন বিকজ, yes, since, আর দরকার নেই, এগুলো পড়লে যথেষ্ট। এগুলো পরীক্ষা আসলে এগুলো ভিতর থেকে আসবে, বাইরে থেকে আসবে না। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজগুলো আবার একটু পড়ি। সেটা হলো হু, সকল ডাব্লিউএস ওয়ার্ড কি কি, ডাব্লিউএস ওয়ার্ড মানে প্রথমে ডাব্লিউ শেষে তারপরে এইচ, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা যে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হয় সেই ওয়ার্ডটাকে বলা হয় ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড গুলো কি কি আমরা সবাই একটু বলি। ক্লাসটা কেমন লাগছে, নতুন কিছু শিখতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ক্লাসটা কেমন লাগছে, নতুন কোনো কিছু শেখা যাচ্ছে কিনা বা সহজে কোনো কিছু বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন, তাহলে আমার একটু ভালো লাগবে আপনাদের কমেন্ট দেখে। দেখেন ডাব্লিউএস ওয়ার্ড গুলো হু, হুম, হুজ, হুইজ, হোয়ার, হই, হোয়েন, হোয়াই, হাউ, এগুলো কি ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ডের বাইরে বাইরে সাবঅর্ডিনেট কনজাংশন কি কি আছে একটু খেয়াল করি আমরা। দ্যাট, দ্যাট, while, after, before, though, although, even though, till, until, unless, lest, so that, so dot dot that, in order that, in case if, because, as, since। ক্লাস যদি হ্যাঁ ভাইয়া ভালো লাগছে, অনেক কিছু জানতে পারলাম, গুড, ভালো। যাদের যাদের ক্লাসটা ভালো লাগছে অবশ্যই একটু শেয়ার করে রাখবেন ক্লাসটা, যাতে আপনার ফ্রেন্ডরা দেখতে পারে আর কমেন্ট করেন যে কেমন লাগছে। হ্যাঁ, তাহলে এই কনজাংশন গুলো থাকলে, এই যে কনজাংশন গুলো আমরা বোর্ডে লিখেছি, এই কনজাংশন গুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যটা হবে কি, অর্থাৎ এই কনজাংশনের ঠিক পরে যে ক্লজটা থাকবে সেই ক্লজটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর যে ক্লজটার সাথে কোনো কনজাংশন যুক্ত হবে না সেই ক্লজটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। আর এই সাবঅর্ডিনেট কনজাংশনের ঠিক পরে যে ক্লজটা থাকবে, অর্থাৎ এর সাথে লাগোয়া যে ক্লজটা থাকবে ওই ক্লজটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ এই কনজাংশন দ্বারা যুক্ত সকল সেন্টেন্সকে বলা হবে কি, কমপ্লেক্স সেন্টেন্স। এই হ্যাঁ, যাদের ক্লাসটা ভালো লাগছে তারা অবশ্যই কি করবেন, যদি মনে করেন এরকম আমার ক্লাস প্রতিদিন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমি আমার একটা পেজ আছে আশিকুর স্যার পেজ, পেজের লিংকটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা এই পেজে একটু লাইক ফলো দিয়ে রাখেন, এই পেজে জয়েন করে থাকেন লাইক ফলো দিয়ে, তাহলে আপনারা ওই আমার ফ্রি ক্লাস প্রতিদিন আমার ওই পেজে ফ্রি ক্লাস হয়, আপনারা ক্লাসগুলো দেখবেন। দেখেন আমি একটা আশিকুর রহমান নাম দিয়ে নিচে একটা লিংক দিয়েছি, ওই লিংকটা হলো আমার পেজ আশিকুর স্যার, ওই পেজে আপনারা লাইক ফলো দিয়ে রাখেন, তাহলে আপনারা কিন্তু ক্লাসটা প্রতিদিন এরকম বিভিন্ন টপিকের উপরে নিত্য নতুন রুল ক্লাস আপনারা ফ্রি উপভোগ করতে পারবেন। খেয়াল করেন তাহলে এই যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো আমরা এখানে লিখেছি, এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত ক্লজকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম কি, ডিপেন্ডেন্ট ক্লজ। পরীক্ষার সময় সাবঅর্ডিনেট নাম না থেকে ডিপেন্ডেন্ট থাকতে পারে। আর যদি আসে কোন ধরনের সেন্টেন্স, তাহলে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স, তার মানে এগুলো দ্বারা যুক্ত হলে কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। খেয়াল করেন তাহলে আমরা দু একটা সেন্টেন্স একটু লিখি, পরীক্ষা এসেছে এবং লাস্ট 45তম বিসিএস এ এখান থেকে একটা কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনটা আমরা দেখব। 45তম বিসিএস এ প্রিলিমিনারিতে যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা আমরা প্রথমে লিখব, ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, ইউ শুড, ইউ শুড মিস, ইউ শুড মিস দা ট্রেন, ইউ শুড মিস দা কি, ট্রেন। তাহলে ওয়াক ফাস্ট, লেস্ট ইউ শুড মিস দা
ট্রেন। এইটা 45তম বিসিএস এর একটা কোশ্চেন। কততম? 45তম বিসিএস এ প্রিলিমিনারিতে কোশ্চেন এসেছিল। তাহলে সবাই একটু বলেন এটা কোন ধরনের সেন্টেন্স? 45 বিসিএস এর যেটা প্রশ্ন ছিল সেটা হলো এটা কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের ক্লাস কিন্তু না। কিন্তু এখন যদি এই কোশ্চেনটা পরীক্ষায় রিপিট করে কোনো পরীক্ষায়, তাহলে কিন্তু এই কোশ্চেনটা ক্লজ আকারে আসার সম্ভাবনা বেশি। যে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এটা কোন ধরনের ক্লজ? আর আমাদের পরীক্ষায় 45 এ যে কোশ্চেনটা দিয়েছিল সেটা দিয়েছিল এটা কোন ধরনের সেন্টেন্স। তাহলে বলেন এটা কোন ধরনের সেন্টেন্স, কমা দিয়ে আবার কোন ধরনের ক্লজ, দুইটাই অ্যানসার লিখেন। ধরেন সেন্টেন্স আকারে আসতে পারে, ক্লজ হিসেবে আসতে পারে, যে কোনটা কোন ক্লাস। তাহলে সবাই একটু অ্যানসার করেন। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স কম্পাউন্ড নাকি সিম্পল? আর ক্লজ কোনটা? প্রিন্সিপাল, কোঅর্ডিনেট নাকি সাবঅর্ডিনেট? দ্রুত সবাই একটু অ্যানসার করে ফেলেন। সবাই একটু দ্রুত অ্যানসার করেন। সবাই একটু দ্রুত অ্যানসার করেন। এই বাক্যটা কোন ধরনের সেন্টেন্স, আবার কমা দিয়ে কোন ধরনের ক্লজ, দুইটা লিখবেন। কারণ ভাইয়া লিখেছে কন্ডিশনাল। ভাইয়া এটা সোহেনুর ভাই যেটা লিখেছিলেন কন্ডিশনাল, কিন্তু না, এটা কন্ডিশনাল সেন্টেন্স না। এটা কন্ডিশনাল সেন্টেন্স না, এটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটার ভিতরে কোনটা? আর প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, এই ক্লজ তিনটার ভিতরে কোনটা? কন্ডিশনাল না। আপনি বলবেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কোনটা, আর প্রিন্সিপাল, কোঅর্ডিনেট, সাবঅর্ডিনেটের ভিতরে কোনটা, এই দুইটার ভিতরে অ্যানসার করবেন। শাহিদুর রহমান সোহেনুর ভাই কথা বুঝছেন কিনা? অনেকেই অ্যানসার করেছে। কাদিজাতুজ জোহরা অ্যানসার করেছে, সুলাইমান অ্যানসার করেছে, প্রীতম কুমার অনুপম অ্যানসার করেছে, ফাহমিদ আক্তার অ্যানসার করেছে, প্রসেনজিৎ চন্দ্রশীল অ্যানসার করেছে। অনেকে অ্যানসার করছে। হ্যাঁ, গুড। কিন্তু প্রসেনজিৎ ভাইয়া আপনার সেন্টেন্সটা মনে হয় ফাইন্ড আউটটা ঠিক হয়নি, আবার একটু ভেবে দেখেন এটা কোন ধরনের সেন্টেন্স হবে। কারণ আপনি কি প্রথম থেকে জয়েন করেছেন? আমি কোঅর্ডিনেট কনজাংশন যখন পড়িয়েছি আপনি মনে হয় প্রথম থেকে জয়েন করেন না, এজন্য এটা মিস করছেন। কোঅর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশন থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়, আর সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। যদি ক্লাসে কেউ দেরি করে জয়েন করে থাকেন, আমার ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে এই ক্লাসটা 2-3 বার দেখেন, অনেক কিছু শিখতে পারবেন আল্লাহর রহমতে। সেন্টেন্স এবং ক্লজের ক্লাস একটা ভালো ধারণা তৈরি হবে। দেখেন এই লেস্ট হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, দেখেন এখানে লেস্ট লিখেছি, লেস্ট হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা কোন ধরনের সেন্টেন্স? লেস্ট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, লেস্ট সাবঅর্ডিনেট কনজাংশন। আর সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত সকল সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আর ক্লজকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এইটা হয় কমপ্লেক্স সেন্টেন্স, না হলে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, যে কোনো একটা হবে। এবার আসেন আরেকটা কোশ্চেন। টেক write down the phone number, write down the phone number in case you forget, ফোন নাম্বারটি লিখে রাখো ইন কেস, নতুবা তুমি ভুলে যেতে পারো, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বলেন এখানে ইন কেস দেওয়া আছে, ইন কেস কোন ধরনের কনজাংশন, তাহলে এই বাক্যটা কোন সেন্টেন্স হবে আর কোন ধরনের ক্লজ হবে? কোন সেন্টেন্স কোন ধরনের ক্লজ? সবাই অ্যানসার করেন। রাইট ডাউন দ্য ফোন নাম্বার ইন কেস ইউ ফরগেট, এটা কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের ক্লজ? although he is poor, he is honest, বলেন এটা কোন ধরনের বাক্য, কোন ধরনের ক্লজ? তারপর দেখেন if I were a bird, I would fly in the sky, বলেন এটা কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের ক্লজ? কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের ক্লজ?
বিকজ এগুলো সব বিগত সালে বিসিএস বা বিভিন্ন পরীক্ষায় এসেছে। বিকজ হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, he could not attend the class. He works hard so that he can shine in life. বিগত সালের কোশ্চেন সব। The man who stole my bag was tall. এটাও বিসিএস এ আসা একটা কোশ্চেন। If you come to me, I will tell you the story. খেয়াল করেন অনেকগুলো বাক্য লিখেছে, বাক্যগুলো সব বিগত সালে বিসিএস, নিবন্ধন, নন ক্যাডার, ব্যাংক জব, বিভিন্ন পরীক্ষাতে, নন ক্যাডার এই বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন গুলো ঘুরে ফিরে বারবার করে এসেছে। সে বাক্যগুলো এখানে আমরা লিখেছি। খেয়াল করেন তো, এই যে মহুয়া মাহিয়া, হ্যাঁ এক কথা বলে দিচ্ছে সবগুলো কমপ্লেক্স। সবগুলো কি কমপ্লেক্স? সবগুলো কমপ্লেক্স। আর ক্লাস কোনটা সেটা একটু বলবেন আপু? হ্যাঁ সবগুলো কমপ্লেক্স যদি হয় সবগুলো কি হবে? কোন ক্লাস হবে? সবগুলো কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অথবা কি ডিপেন্ডেন্ট ক্লজ। দেখেন আমি বাক্যগুলো একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। সেটা হলো এই বাক্যগুলো থেকে আমি আশা করি হুবহু পরীক্ষায় কমনও পেয়ে যেতে পারেন আপনারা। দেখেন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দ্রুত হাঁটো নতুবা ট্রেনটি মিস করবে। দ্রুত হাঁটো নতুবা ট্রেনটি মিস করবে। 45 বিসিএস এ অপশনে চেয়েছিল এটি কোন ধরনের সেন্টেন্স। অপশনে ছিল সিম্পল সেন্টেন্স, অপশনে ছিল কমপ্লেক্স সেন্টেন্স, অপশনে ছিল কম্পাউন্ড সেন্টেন্স, অপশনে ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ দেখেন এটা কিন্তু এক প্রকারের ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে, কিন্তু প্রিন্সিপাল ক্লাসটা ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে, সাবঅর্ডিনেট ক্লাসটা আবার ইম্পারেটিভ দেওয়া নেই। এইজন্য আপনারা এটাকে অ্যানসার করবেন কি কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স হবে? কারণ কি এই লেস্ট একটা সাবঅর্ডিনেট ক্লাস লেস্ট দিয়ে যুক্ত করা হয়েছে, তার জন্য এটা কোন ধরনের ক্লাস? সাবঅর্ডিনেট ক্লাস। সাবঅর্ডিনেট ক্লাসের আরেকটা নাম কি ডিপেন্ডেন্ট ক্লাস। আর সেন্টেন্স বললে কমপ্লেক্স সেন্টেন্স। দ্বিতীয়টা আসেন, রাইট ডাউন দা ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটি দয়া করে ফোন নাম্বারটি লিখে রাখো। ইন কেস ইউ ফরগেট, তুমি ভুলে যেতে পারো। দেখেন সম্ভাবনা অর্থে ইন কেস বসে, সম্ভাবনা অর্থে কি বসে? ইন কেস বসে। যেমন ফোন নাম্বারটি লিখে রাখো, আমি এখন বললাম আপনারা আমাকে ফোন দিবেন, আমি ফোন নাম্বারটা বললাম, আপনি লিখে রাখলেন না, তার মানে কি ফোন নাম্বারটি লিখে রাখো ইন কেস, হ্যাঁ নতুবা তুমি ভুলে যেতে পারো। টেক দা আমব্রেলা, ছাতাটা সঙ্গে নিয়ে যাও। ইন কেস ইট রেইনস, বৃষ্টি হতে পারে। ভাই বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, তাহলে বৃষ্টি হওয়া না হওয়ার, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, তার মানে এটা সম্ভাবনা বুঝছে। সম্ভাবনা মানে কি? সম্ভাবনা মানে হতেও পারে নাও হতে পারে। যারা সায়েন্সে আছেন বিন্যাস সম্ভাবনা অঙ্ক করছেন তারা ভালো বুঝবেন। সম্ভাবনা একটা ফলাফল হতেও পারে আর একটা ফলাফল নাও হতে পারে। তাহলে রাইট ডাউন দা ফোন নাম্বার, ফোন নাম্বারটি লিখে রাখো। ইন কেস ইউ ফরগেট, ফোন নাম্বারটা আপনার মনেও থাকতে পারে ভুলেও যেতে পারেন। আপনি যে ভুলে যাবেন এটাও নিশ্চিত না, আপনি যে মনে রাখতে পারবেন এটাও নিশ্চিত না। তার মানে সম্ভাবনা প্রকাশ পেলে সেখানে ইন কেস বসে। আর ইন কেস হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ইন কেস যুক্ত ক্লজটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে ইন কেস যুক্ত ক্লজ, এই যে ইন কেস ইউ ফরগেট এই ক্লজটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর রাইট ডাউন দা ফোন নাম্বার এই ক্লজের সাথে কোনো কনজাংশন যুক্ত নাই।
তাহলে ওইটা হবে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ যে ক্লজের আগে ক্লজ মার্কার থাকবে ওইটা হবে প্রিন্সিপাল, ওইটা হবে সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট। আর যে ক্লজটার আগে কোনো কনজাংশন থাকবে না ওইটা হবে প্রিন্সিপাল ক্লজ। তোমরা রাইট ডাউন দা ফোন নাম্বার, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ইন কেস ইউ ফরগেট, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। আর যদি আসে এটা কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, আমার কথা বোঝা যাচ্ছে কিনা, ভালো বুঝতেছেন কিনা, পড়া ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করেন মাঝে মাঝে, একটু মাঝে মাঝে কমেন্ট করেন। দেখেন, অলদো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে কি সৎ। দেখেন, অলদো হি ইজ পুয়ার, এই অলদোটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, আর সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত অলদো হি ইজ পুয়ার এই ক্লজটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর হি ইজ পুয়ার এই অংশটার সাথে কোনো কনজাংশন যুক্ত নাই, তাহলে এই অংশটার নাম হবে প্রিন্সিপাল ক্লজ। আমরা সংজ্ঞায় বলেছিলাম একটা প্রিন্সিপাল ক্লজের অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, তার মানে একটা প্রিন্সিপাল ক্লজ অবশ্যই থাকতে হবে। দেখেন, প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা করে প্রিন্সিপাল ক্লজ আছে। তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ অথবা কমপ্লেক্স সেন্টেন্স। বলে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। তাহলে এটা কোন ধরনের ক্লজ? এটা হলো ইফ যুক্ত ক্লজ। ওই যে কন্ডিশনাল সেন্টেন্স নাম লিখেছিল আমার এক ভাই, ওই এইটা হলো সেই কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু আমরা এখানে কন্ডিশনাল সেন্টেন্সের অপশনটা যাচ্ছি না, আমরা আসছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিতরে কোনটা, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর ইফ আই ওয়ার এ বার্ড এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আই উড ফ্লাই ইন দ্য স্কাই এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আসেন, বিকজ হি ওয়াজ ইল, অসুস্থ, সে অসুস্থ থাকার কারণে, হি ওয়াজ ইল সে অসুস্থ ছিল বলে, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস সে ক্লাসে উপস্থিত হতে পারেনি। তাহলে সে ক্লাসে উপস্থিত হতে পারেনি, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর বিকজ হি ওয়াজ ইল সে অসুস্থ ছিল, হ্যাঁ, যেহেতু সে অসুস্থ ছিল বা অসুস্থ থাকার কারণে, তাহলে এই বিকজটা কি? বিকজটা হলো একটা সাবঅর্ডিনেট কনজাংশন, আর সাবঅর্ডিনেট কনজাংশন গঠিত হওয়ার কারণে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর পুরোটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন, হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, সো দ্যাট মানে হলো যাতে, সোটা তত কি যাতে। তাহলে হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ যাতে সে জীবনে উন্নতি করতে পারে। সে কঠোর পরিশ্রম করে কেন? কারণ যাতে সে জীবনে উন্নতি করতে পারে। এই যে শীতের রাতে আপনারা ল্যাবের ভিতরে না যেয়ে ক্লাস দেখতেছেন, এইটাও কিন্তু আপনাদের একটা কঠোর পরিশ্রম। আপনারা এই কঠোর পরিশ্রমটা কেন করতেছেন? একটা চাকরির জন্য, একটা ভালো লাইফ লিড দেওয়ার জন্য, ভালো লাইফ উপভোগ করার জন্য। তাহলে হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে হি ক্যান শাইন ইন লাইফ সে জীবনে উন্নতি করতে পারে বা শাইন করতে পারে। তাহলে এই যে সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ এই বাক্যটা, ওই অংশটা কিন্তু ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করার উপরে নির্ভরশীল। কারণ সে যদি কঠোর পরিশ্রম না করে তাহলে কিন্তু সে সফল হতে পারবে না, শাইন করতে পারবে না। যেমন হি ওয়ার্কস হার্ড এই অংশটার উপরে সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ এই অংশটা নির্ভরশীল, যার জন্য এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট ক্লাস বা সাবঅর্ডিনেট ক্লাস। আর সেন্টেন্সটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন, আর দুটো বাক্য, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, এটা কিন্তু দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ এইটুকু হলো সাবঅর্ডিনেট ক্লাস, কারণ হু দেওয়া আছে, ডাব্লিউ সর হু দেওয়া আছে। হু স্টোল মাই ব্যাগ, ব্যাগ এইটুকু হলো সাবঅর্ডিনেট ক্লাস। আর দ্য ম্যান ওয়াজ টল, এই যে দ্য ম্যান ওয়াজ টল এটা হলো প্রিন্সিপাল ক্লাস, এর মাঝখানে চলে গেছে হু স্টোল মাই ব্যাগ সাবঅর্ডিনেট ক্লাস, তার মানে পুরোটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। খেয়াল করেন, ইফ ইউ কাম টু মি যদি তুমি আসো, শর্তযুক্ত বাক্য কন্ডিশনাল, যদি তুমি আসো, আই উইল টেল ইউ দ্য স্টোরি আমি তোমাকে গল্প শোনাবো। যদি তুমি আসো, ইফ ইউ কাম টু মি যদি তুমি আমার কাছে আসো, আই উইল টেল ইউ দ্য স্টোরি আমি তোমাকে কি করব? গল্প শোনাবো, গল্প বলবো। তাহলে বলেন, সত্যি ক্লাসটা দারুণ হচ্ছে, তাই? ওকে, তাহলে দেখেন, আমি তোমাকে গল্প শোনাবো এই অংশটা স্বাধীন, কিন্তু যদি বলা হয় যদি তুমি আসো তাহলে এই অংশটা অধীন, কারণ তুমি না আসলে কিন্তু তুমি গল্প শুনতে পারবে না। তাহলে গল্প শোনা কার উপরে? গল্প শোনার উপরে কিন্তু তার আশাটা নির্ভরশীল, কারণ
সে যদি না আসে সে কিন্তু গল্প শুনতে পারবে না। তার মানে ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত ইফ হি ইফ ইউ কাম টু মি, এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। আর আই উইল টেল ইউ দ্য স্টোরি, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর এই এটা কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা আজকে তিন প্রকার সেন্টেন্স, তিন প্রকার ক্লজ শিখলাম। এরপরে আমরা বাকি অংশ সাবঅর্ডিনেট ক্লজের আরো তিনটা প্রকারভেদ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। এই তিনটা সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ তিনটা আমরা আগামীকাল যদি সম্ভব হয় 8টায় ক্লাস দিব। আমি আগে পোস্টটি দিব পেজে, আপনারা দেখে নেবেন, ওই সময় ক্লাসে উপস্থিত থাকবেন। আশা করি এই দুইটা ক্লাস করলে আপনাদের ক্লাস আর সেন্টেন্সের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকেন সবাই। এত রাত জেগে ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ক্লাসটা ভালো লাগে, যদি এরকম ক্লাস প্রতিনিয়ত করতে চান, আমি যে লিংকটা দিয়েছি আশিক কোর্স স্যার পেজের, এই লিংকে সবাই লাইক ফলো দিয়ে যুক্ত থাকবেন আপনারা, তাহলে ক্লাসটা সবাই আপনারা করতে পারবেন। আমি লিংকটা আবারও লাস্টে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পেজে যুক্ত হলে প্রতিদিন এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন। যে লিংকটা দিয়ে দিয়েছে আশিকুর রহমান নাম আমার, আমি যে লিংকটা নিচে দিয়েছি ওই লিংকে ঢুকে লাইক ফলো দিয়ে রাখলে প্রতিনিয়ত আমার ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে। তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।